আসসালামু আলাইকুম। বিএসসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানাবো প্রধান সংবাদের শিরোনাম। গোপনে যুদ্ধের জন্য রোবট সেনা বানাচ্ছে চীন, রাইফেল হাতে নিচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে টহল, চলছে মহড়া। লড়াইয়ের ধরন কি বদলে যাবে? ইরান সমর্থিত হিজবুল্লাহদের উপর আবারও বিমান হামলা চালিয়ে 12 জনকে হত্যা করেছে ইসরায়েল। এবার কি লেবানন দখল চায় নেতানিয়াহু? ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ বারবার রক্তাক্ত হয়েছে ইসরায়েলি হামলায়। মুসলিমদের দখলে আর আসবে কি এটি? ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়ে অন্তত 12 জনকে হত্যা করেছে ইসরায়েল। এতে আহত হয়েছে আরো অন্তত 50 জন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর এক কমান্ডারও রয়েছেন। লেবাননের নিরাপত্তা বাহিনী জানিয়েছে দেশটির পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে হামলার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। একই দিনে দক্ষিণ লেবাননের সিরন শহরের কাছে আইন আল হয়ে শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর দাবি সেখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের একটি কমান্ড সেন্টার ছিল। তবে হামাস এই দাবি নাকচ করে জানিয়েছে যেখানে হামলা হয়েছে সেটি শরণার্থী শিবিরের নিরাপত্তা রক্ষাকারী যৌথ বাহিনীর একটি কার্যালয়। 2024 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় হিজবুল্লাহ ও ইসরায়েল। তবে চুক্তির পর থেকে দুই পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে। লেবাননের রাজনৈতিক নেতারা বলছেন ইসরায়েলের একের পর এক হামলা তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটকে আরো বাড়িয়ে তুলছে। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করার পর এবার সুপ্রিম কোর্টের সাথে সরাসরি লড়াইয়ে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে বিশ্বজুড়ে 10% শুল্ক আরোপ করেছেন। স্থানীয় সময়ে শুক্রবার বিশ্বের সব দেশের উপর শুল্ক আরোপ করে একটি নির্বাহী আদেশে সইও করেছেন ট্রাম্প। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে প্রায় 17,500 কোটি ডলার ফেরত দিতে হতে পারে ট্রাম্প প্রশাসনকে। এখন প্রশ্ন উঠেছে, মার্কিন কংগ্রেসের অনুমতি না নিয়ে কি কোনো বিদেশি রাষ্ট্রের উপর শুল্ক আরোপ করতে পারেন ডোনাল্ড ট্রাম্প? বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম তন্নি। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত বিশাল শুল্ক অবৈধ ঘোষণার 24 ঘন্টা পার হওয়ার আগেই বিশ্বজুড়ে নতুন করে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়ে দেশটির সুপ্রিম কোর্টের সাথে সরাসরি লড়াইয়ে নেমেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে রায় ঘোষণার পর থেকেই একের পর এক আক্রমণাত্মক ভাষায় মার্কিন সুপ্রিম কোর্টের নিন্দা জানাতে থাকেন ট্রাম্প। আদালতের রায়কে হাস্যকর আখ্যা দিয়ে দেশটির সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে বিদেশি শক্তিকে সহায়তার অভিযোগ করেন। শুল্ক নিয়ে সুপ্রিম কোর্টের রায় অত্যন্ত হতাশাজনক। আমি আদালতের কিছু সদস্যদের জন্য লজ্জিত। আমাদের দেশের জন্য যা সঠিক তা করার সাহস তাদের নেই। মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর এটা প্রমাণিত যে বিদেশি কোনো রাষ্ট্রের ওপর শুল্ক আরোপের ক্ষমতা নেই দেশটির প্রেসিডেন্টের। তাহলে কেন আবারও নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প? সুপ্রিম কোর্টের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ থেকেই কি এই সিদ্ধান্ত? 1974 সালের মার্কিন বাণিজ্য আইনের 122 ধারা অনুযায়ী এক্সিকিউটিভ অর্ডার বা মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশ জারি করার ক্ষমতা বলে বিশ্বজুড়ে নতুন 10% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। স্বাভাবিক পরিস্থিতিতে এই শুল্ক কার্যকরের ক্ষমতাও নেই ডোনাল্ড ট্রাম্পের। শুধুমাত্র নির্দিষ্ট অর্থনৈতিক অবস্থায় বিদেশি রাষ্ট্রগুলোর ওপর সর্বোচ্চ 10% শুল্ক আরোপ করতে পারেন মার্কিন প্রেসিডেন্টরা, সেটাও মাত্র 150 দিনের জন্য। সেক্ষেত্রেও আরোপিত শুল্ক কার্যকরের জন্য প্রয়োজন হবে মার্কিন কংগ্রেসের অনুমতি। এর আগে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক আইনের আওতায় বিভিন্ন দেশের ওপর বিশাল শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। মার্কিন বাণিজ্য আইন অনুযায়ী কোনো দেশের ওপর বিশাল শুল্ক আরোপেরও এখতিয়ার নেই প্রেসিডেন্টের। বিশাল শুল্ক আরোপের ঘোষণা দিতে পারে কেবল মার্কিন কংগ্রেস। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে নতুন 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তা কার্যকরের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। আর বিভিন্ন দেশের ওপর আরোপিত আগের শুল্কও বাতিল হয়ে যাচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই পদক্ষেপ নতুন করে সাময়িক আন্তর্জাতিক বাণিজ্য উত্তেজনা তৈরি করতে পারে। এর আগে চীনের সাথে বাণিজ্য বিরোধ সহ বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ বৈশ্বিক বাজারে বেশ প্রভাব ফেলে। মানুষের মতো করে রাইফেল হাতে নিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, টহল, যোগ দিচ্ছে মহড়ায়। তবে এরা মানুষ নয়, এগুলো রোবট। রাইফেল হাতে রোবটদের এমন ভিডিও সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল আলোচনা। দাবি করা হচ্ছে গোপনে যুদ্ধের জন্য রোবট সেনা তৈরি করছে চীন। রোবোটিক্স খাতে চীনের দ্রুত অগ্রগতি ভবিষ্যতে যুদ্ধের ধরন বদলে দিতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেন, কোন হুমকি থেকে যুদ্ধের জন্য রোবট সেনা বানাচ্ছে চীন? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুদ্ধের জন্য রোবট সৈনিক তৈরি করছে চীন। মানুষের বদলে দেশটি গড়ে তুলতে শুরু করেছে অত্যাধুনিক রোবট আর্মি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় অ্যাসল্ট রাইফেল হাতে টহল দিচ্ছে মানুষের মতো দেখতে রোবট। সেখানে দাবি করা হয় লড়াই করার জন্য হিউম্যানয়েড রোবট সেনাদের প্রশিক্ষণ দিতে শুরু করেছে বেইজিং। মহড়ারত মানব সদৃশ রোবট দলের চিত্র সামনে আসার পর থেকে আন্তর্জাতিক সামরিক মহলে শুরু হয়েছে গুঞ্জন ও জল্পনা কল্পনা। প্রকাশিত ভিডিওর সত্যতা নিয়ে উঠেছে নানা রকম সন্দেহ।
ভিডিওতে নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে দেখা গেছে ইউনিট্রি রোবোটিক্সের নাম, অথচ এই কোম্পানি মূলত বিনোদন, প্রদর্শনী এবং গবেষণার জন্য রোবট তৈরি করে। চীনের বসন্ত উৎসব সহ বিভিন্ন অনুষ্ঠানে তাদের বানানো রোবটকে নাচ, মার্শাল আর্ট কিংবা সাধারণ কাজ করতে দেখা গেছে। সামরিক অস্ত্র ব্যবহার বা যুদ্ধ প্রশিক্ষণে সক্ষম এমন কোন রোবটের প্রমাণ এখনো পাওয়া যায়নি। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দাবি, ছড়িয়ে পড়া ভিডিওটি বাস্তব হওয়ার সম্ভাবনা খুবই কম। এআই সিস্টেম গ্লোকের বিশ্লেষণ অনুযায়ী ফুটেজটি সম্ভবত কৃত্রিমভাবে তৈরি। চীনের সামরিক বাহিনী হিউম্যানয়েড রোবট দিয়ে লাইভ ফায়ার পরীক্ষা চালিয়েছে, এমন কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। অবশ্য এর আগে চীনের সীমান্তে রোবট মোতায়েন নিয়ে একই ধরনের গুজব ছড়িয়েছিল। হিউম্যানয়েড রোবটকে সীমান্তে অসামরিক কাজে পরীক্ষামূলকভাবে ব্যবহার করার কথা সত্যি। শেনজেন ভিত্তিক ইউবিটেক রোবোটিক্স ভিয়েতনাম সীমান্তে সহায়তামূলক কাজের জন্য রোবট সরবরাহের চুক্তি করেছে। এই প্রকল্পে ব্যবহৃত রোবট নিজে নিজে ব্যাটারি বদলাতে পারে। এসব কার্যক্রমের উদ্দেশ্য যুদ্ধ নয়, বরং ভিড় নিয়ন্ত্রণ, লজিস্টিক সহায়তা ও সীমান্ত ব্যবস্থাপনায় রোবট ব্যবহার করা। রোবট সেনা নিয়ে গুঞ্জনের সবচেয়ে বড় কারণ হচ্ছে রোবোটিক্স খাতে চীনের ব্যাপক বিনিয়োগ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, শ্রমের খরচ বৃদ্ধি ও কর্মক্ষম জনসংখ্যা কমে যাওয়ার কারণে দ্রুত অটোমেশনের দিকে ঝুঁকছে দেশটি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রোবোটিক্স এর তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল রোবট বাজার এখন চীন। 2024 সালে বিশ্বজুড়ে যত শিল্প রোবট স্থাপন করা হয়েছে তার অর্ধেকেরও বেশি বসানো হয়েছে খোদ চীনে। বর্তমানে চীন জুড়ে কর্মরত হিউম্যানয়েড রোবটগুলো মূলত কলকারখানা, গুদাম, গবেষণাগার ও প্রদর্শনীতে সীমাবদ্ধ। কাপড় ভাঁজ করা, নাচা, রেস্টুরেন্টে খাবার পরিবেশন, অতিথিদের স্বাগত জানানো, গৃহস্থলীর দৈনন্দিন কাজেই তারা বেশি ব্যবহৃত হচ্ছে। ভাইরাল ভিডিওটি আপাতত প্রযুক্তিগত গুজব হলেও বিজ্ঞানের দ্রুত অগ্রগতি ভবিষ্যতে মানব সদৃশ রোবটকে নিয়ে আসবে সামরিক কাজে। রণাঙ্গনে ড্রোন ও স্বয়ংক্রিয় অস্ত্রের মতো তখন মানুষের বদলে হয়তো যুদ্ধ করবে রোবট সেনাবাহিনী। ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদ আল আকসা একসময় যা ছিল মুসলিমদের প্রথম কিবলা, আজ তা দীর্ঘ রাজনৈতিক সংঘাতের ও দখলদারিত্বের ইতিহাসের সাক্ষী। শতাব্দীর পর শতাব্দী ধরে নির্মাণ, ধ্বংস, পুনর্নির্মাণ আর নিয়ন্ত্রণ বদলের মধ্য দিয়ে আল আকসা হয়ে উঠেছে আধ্যাত্মিকতার পাশাপাশি সংগ্রামের প্রতীক। ইতিহাস, ধর্মীয় গুরুত্ব এবং বর্তমান বাস্তবতা সবকিছু নিয়েই ইমরান মাহমুদের ধারাবাহিক আয়োজনে দেশে দেশে মসজিদ এর আজকের পর্বে থাকছে মসজিদ আল আকসা। মসজিদ আল আকসা ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থাপনা। এই মসজিদটি ছিল মুসলমানদের প্রথম কিবলা। মুসলিমদের অধিকারে থাকলেও বর্তমানে ইসরায়েলের দখলে রয়েছে এই পবিত্র মসজিদটি। মসজিদ আল আকসার অতীত ও বর্তমান নিয়েই আজকের আয়োজন। আকসা শব্দটির অর্থ হচ্ছে দূরে। মসজিদ আল আকসা শব্দটির অর্থ হচ্ছে দূরের মসজিদ। ঐতিহাসিকদের মতে ইব্রাহিম আলাইহিসসালামের খাবার নির্মাণের 40 বছর পর হজরত ইয়াকুব আলাইহিসসালাম জেরুজালেমে মসজিদ আল আকসা নির্মাণ করেন। পরবর্তীতে হজরত দাউদ আলাইহিসসালামের নির্দেশে হজরত সুলাইমান আলাইহিসসালাম মসজিদটি পুনর্নির্মাণ করেন। কোরআন নাজিলের আগ পর্যন্ত মসজিদটির নাম ছিল বাইতুল মাকদাস। পরবর্তীতে পবিত্র কোরআনে এর নামকরণ করা হয় মসজিদ আল আকসা। পবিত্রতার ক্রম হিসেব করলে মক্কা ও মদিনার পরেই আল আকসার অবস্থান। কাবার পূর্বে মুসলিমদের কিবলা ছিল এই মসজিদটি, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ শুরুর দিকে মুসলিমরা আল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতেন। আল্লাহ কোরআনে যে কয়টি পবিত্র স্থানের নাম উল্লেখ করেছেন তার মধ্যে আল আকসা অন্যতম। হাদিসের মতে মিরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে প্রথম মসজিদুল আকসায় যান এবং সেখানে পূর্ববর্তী নবী রাসূলদের সাথে 2 রাকাত নামাজ আদায় করেন। মসজিদ আল আকসা কোনো একক মসজিদ নয়, এটি একটি প্রাঙ্গণ যেখানে আরও 5টি মসজিদ রয়েছে। 27 একর ভূমির উপর অবস্থিত এই মসজিদে একসঙ্গে প্রায় 5000 মানুষ নামাজ আদায় করতে পারে। এই মসজিদের নিয়ন্ত্রণ একাধিকবার হাতবদল হয়, আর এ সময় মসজিদের ব্যাপক পরিবর্তন হয়। 1969 সালে দখলদার ইসরায়েলের সহায়তায় এক উগ্র ইহুদি মসজিদের একাংশে আগুন ধরিয়ে দেয়। শুধু তাই না, এরপরও বেশ কয়েকবার মসজিদের নিরস্ত্র মুসল্লিদের উপর হামলা চালায় দখলদার বাহিনী। দুর্ভাগ্যজনকভাবে ভূমিকম্পের ফলে 746 ও 1033 সালে 2 বার মসজিদ আল আকসা ক্ষতিগ্রস্ত হয়। পরে খলিফা আলী আজ-জাহির মসজিদটি সংস্কার করেন। বর্তমানে আমরা যে মসজিদটি দেখি তা খলিফা আলীর সংস্কার করা মসজিদ। 638 খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মসজিদটি মুসলমানদের দখলে আসে। এর প্রায় 450 বছর পর আবার মসজিদটি নিয়ে ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের হাত থেকে ফিলিস্তিন চলে যায় ব্রিটিশদের দখলে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের হাতে নির্যাতনের পর বহু ইহুদি ইউরোপ থেকে পালিয়ে ফিলিস্তিনে চলে আসে এবং পরবর্তীতে 1948 সালের 14 মে ইসরায়েল রাষ্ট্র গঠন করে। এরপর শুরু হয় ফিলিস্তিনের মুসলিমদের উপর ভয়াবহ নির্যাতন।
ইসরায়েলের দখলে যাওয়ার পর আল আকসায় বারবার হামলা হয়, বারবার রক্তাক্ত করা হয় মুসলিমদের প্রথম কিবলা। তবে কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী মুসলিমদের বিশ্বাস শীঘ্রই আবারও আল আকসা মসজিদ মুসলমানদের দখলে আসবে। বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ভারত। হাজার বছরের ঐতিহ্য। এখানে মাহে রমজান আসে ভিন্ন আবহে। খেজুর দিয়ে ইফতার শুরু, সঙ্গে রুহ আফজা, হালিম, নম্বু কাঞ্জি, কাবাব ও বিরিয়ানির বাহার। দিল্লি থেকে হায়দ্রাবাদ, কেরালা থেকে পশ্চিমবঙ্গ, প্রতিটি অঞ্চলে আলাদা স্বাদ। মসজিদে তারাবি ও কোরআন খতমের রেওয়াজও চোখে পড়ে। ধর্মীয় ও রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও ইবাদতে মুখর ভারতীয় মুসলমানরা। বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ভারত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই এখানে স্থাপিত হয় প্রথম মসজিদ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ না হলেও ভারতবর্ষে মুসলমানদের আছে হাজার বছরের ইতিহাস। সমৃদ্ধ ঐতিহ্যের দেশ ভারতে পবিত্র মাহে রমজান আসে রাজকীয় আমেজ নিয়ে। এখানকার এক এক রাজ্যে ইফতারে থাকে এক এক রকম আয়োজন। সুন্নত অনুসারে খেজুর দিয়ে ইফতার শুরু করেন ভারতীয় মুসলমানরা। বিভিন্ন ফলের শরবত, রুহ আফজা সহ থাকে নানা রকম পানীয়র ব্যবস্থা। গোটা ভারত জুড়ে ইফতারে আছে ভাজা পোড়া জাতীয় খাবারের প্রচলন। ইফতারে হালিম পছন্দ হায়দ্রাবাদের মুসলমানদের। কেরালা ও তামিলনাড়ুর মুসলমানরা ইফতার করেন মাংস, সবজি এবং পরিচ দিয়ে রান্না করা ঐতিহ্যবাহী খাবার নম্বু কাঞ্জি দিয়ে। দিল্লি সহ ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের ইফতার টেবিলে থাকে খেজুর, ছোলা বুট, পেঁয়াজু, বেগুনি, আলুর চপের রাজত্ব। সাথে খাওয়া হয় হরেক রকম ফল, ফলের শরবত, দুধ, ডিম, দইয়ের মতো খাবার। মুঘল ঐতিহ্যের প্রভাবে ভারতীয় মুসলমানদের ইফতারে দেখা যায় কাবাবের সমাহার। নান রুটি, রুমালি রুটি ও পরোটা দিয়ে খাওয়া হয় টিক্কা, তান্দুরি, শামি, শিখ, বাটার কাবাব সহ বাহারি পদের আইটেম। ডাল বা সবজি দিয়ে বানানো পাকোড়া এবং দই বড়া ভারতীয় ইফতারের অন্যতম প্রসিদ্ধ খাবারের পদ। ইফতারের পর থাকে হায়দ্রাবাদি, বোম্বাই, মালাবাড়ি, দিল্লি বিরিয়ানি সহ প্রসিদ্ধ স্বাদের বিরিয়ানির ব্যবস্থা। বিচিত্র স্বাদ আর কুজিনের দেশ ভারতে আছে নানা রকম মিষ্টি খাবারের প্রচলন। ফিন্নি, জর্দা, শাহী টুকরা, গাজরের হালুয়া, জিলাপি, মালপোয়া, রাবড়ি, গোলাপজাম, রসমালাই ভারতীয় ইফতারের কিছু জনপ্রিয় মিষ্টান্ন। ভারতে মুসলমানদের ইফতারের আয়োজনে অংশ নেয় ভিন্ন ধর্মের মানুষ। কোথাও কোথাও মুসলিমদের সাথে মিলিয়ে রমজানে উপবাসেও থাকেন অনেক অমুসলিম। মাহে রমজানে মসজিদগুলোতে বাড়ে মুসল্লিদের ভিড়। দেশ জুড়ে আছে তারাবিতে কোরআন শরীফ খতম করার রেওয়াজ। কোথাও কোথাও আয়োজন করা হয় পবিত্র কোরআনের তাফসির মাহফিল। বহু সংস্কৃতির দেশ ভারতে শত বছর ধরে আছে ধর্ম, বর্ণ ও মতের ভিন্নতা। বিভিন্ন ইস্যু, ধর্মীয় বিভেদ ও রাজনৈতিক কারণে বর্তমানে কিছুটা প্রতিকূল পরিস্থিতিতে আছে ভারতের মুসলমানরা। এর মধ্যেও যথাযথ ধর্মীয় নিয়মে দেশটিতে পালিত হচ্ছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।